আসসালামু আলাইকুম। আজকে আমাদের কততম ক্লাস এটা কি মনে আছে? এটা মনে নাই? আরে সামনে ক্লাস শেষ হয়নি। আজকে শেষ হবে। বিরক্তিকর আবার এই কোটালি পরীক্ষা খারাপ হয়েছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের লাস্ট ক্লাস মনে করো নগ্নবীজীয় অবৃদ্ধবীজীয় দুইটা। এটা বাচ্চা এবং সবথেকে গুরুত্বপূর্ণ আর কি এখান থেকে বেশি কোশ্চেন হয়। হ্যাঁ, তাহলে আমাদের পুষ্প প্রতীক কাকে বলে এটা মনে রাখবো। প্রতীক কিছুটা ইয়ার মতো, যেমন ধরো পতাকা, তাই না? কিছু চিহ্নের মাধ্যমে আমরা বুঝি যে এটা এই দেশের পতাকা, এটা এই দেশের পতাকা। সেরকম হলো প্রতীক আসছিল। আচ্ছা, এই পুষ্প প্রতীক দুইটা মাত্র, একটা হচ্ছে মালয়েশি আর একটা হলো কোয়েসি। এই দুইটা মাত্র গোত্র। 400টা গোত্রের মধ্যে তোমাদের সিলেবাসে মাত্র দুইটা গোত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা হলো কোয়েসি আর একটা হচ্ছে মালয়েশি। এই দুইটা কিন্তু বোর্ড পরীক্ষা খুব বেশি বেশি আসে। এই দুইটাই আসে সবথেকে বেশি। পুষ্প প্রতীকও অনেক সময় আসে। যেমন দেখো পুষ্প প্রতীক কাকে বলে, এটা হলো ক্ষয়ের জন্য আসছিল রাজশাহী বোর্ড 21 সালে। ক্ষয়ের জন্য পুষ্প প্রতীক কাকে বলে? বলা হয়নি? ও আচ্ছা, পুষ্প সংকেত থেকে শুরু হবে না? আচ্ছা, পুষ্প সংকেতটা আসছে হলো এটা অনেকবার আসছে। দেখো যেমন হলো যশোর বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য পুষ্প সংকেত কাকে বলে? এটা হলো কিছু সাংকেতিক চিহ্নের মাধ্যমে একটা ফুলের মধ্যে মঞ্জুরিপত্র আছে কি না আছে, বীতি দল কয়টা কিভাবে আছে না আছে, এই বিষয়গুলো দেখানো হয়। এটাই হলো পুষ্প সংকেত। যেমন আমরা পানির সংকেত, যেমন আমরা ধরো হাইড্রোজেনের সংকেত এইচ দিয়ে বোঝাই, অক্সিজেনের সংকেত, তাই না? এরকম বিভিন্ন যে সংকেত আমরা দেখাই, তো সেরকম আর কি, যে এই সংকেত হলো কিছু চিহ্নের মাধ্যমে দেখানো হয়। তাহলে পুষ্প সংকেত কাকে বলে? এটা হচ্ছে যশোর বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য আসছে, কুমিল্লা বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য আসছে, আবার কুমিল্লা বোর্ড 21 সালেও ক্ষয়ের জন্য আসছে। তারপরে ঢাকা বোর্ড 21 সাল ক্ষয়ের জন্য আসছে, দিনাজপুর বোর্ড 21 সাল ক্ষয়ের জন্য আসছে। তার মানে এটাও অনেকবার আসছে। পুষ্প সংকেত পুষ্প প্রতীক দুটাই কিন্তু বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে হচ্ছে একটা গেল পুষ্প সংকেত আর আরেকটা হলো পুষ্প প্রতীক। এটা আবার কতবার আসছে? এটা রাজশাহী বোর্ড 21 সাল ক্ষয়ের জন্য আসছে, এরপরে দিনাজপুর বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য আসছে। আসতে না, আসতে আবার দুই রকম অর্থ হয়, ধীরে ধীরে। আচ্ছা আচ্ছা, তাহলে পুষ্প প্রতীক রাজশাহী বোর্ড 21 সাল খ, তারপরে হচ্ছে দিনাজপুর বোর্ড 23 সাল খ, আর দেখো সিলেট বোর্ড 23 সাল গয়ের জন্য আসছে। এটা হলো ছবিটা আসছে, ছবি। আচ্ছা, এই ছবিটাও কিন্তু আসলে অ্যাকচুয়ালি একটা কাল্পনিক। হ্যাঁ, এটা কিন্তু তুমি ফুলকে প্রস্তুত করলে তুমি সবগুলা কখনোই পাবা না। যেখান থেকে প্রস্তুত করবা সবগুলা পাওয়া সম্ভব না। হ্যাঁ, এটা একটা কাল্পনিক চিহ্ন। যে কারণ তুমি যদি ধরো মঞ্জুরিপত্র এখান থেকে করো তাহলে গর্ভাশয় পাবা না, বা উপবীতের এখান থেকে করলেও গর্ভাশয় পাবা না, তাই না? পুংকেশরও পাবা না। তো এটা হলো একটা কাল্পনিক, কিন্তু এটা কিন্তু প্রস্তুত করলে তুমি সবকিছু একসাথে কখনোই পাওয়া সম্ভব না, বা লম্বচ্ছেদ করলেও সবকিছু বুঝতে পারা যাবে না, তাই কি না? তো এটা একটা কাল্পনিক। স্যার এই যে এইসব লাগবে না, বর্ণমালা, চিহ্ন, ও এগুলা এগুলো আমরা সামনে দেখব, এগুলো বুঝে ফেলবো যে সামনে আছে যে গোত্রের মধ্যে এখানে শিখব। তাহলে পুষ্প প্রতীক এটা কিন্তু আঁকা খুব সোজা। তোমরা হলো কম্পাস দিয়ে খুব সুন্দর করে আঁকতে পারো। প্রথমে ধরো ভিতরের দিকে গর্ভাশয়ের একটা অক্ষ টিস্যু আঁকলা, মানে অমরা আঁকলা। অমরার সাথে এই জায়গাতে প্রথমে যদি এরকম করে আগে দিকে দাগ দিয়ে দিতে পারো, মানে এটা মোট 5টা গর্ভপত্র আমরা জানি। 5টা গর্ভপত্র আঁকলা। এখন 5টা গর্ভপত্রের ভিতরে যে ডিম্বাণুগুলো আঁকলা, ধরো এইখানে মনে করো ডিম্বাণু আঁকলা, এখানে ডিম্বাণু আঁকলা, প্রত্যেকটাতে ডিম্বাণু আঁকলা। আর একটু বড় করে আঁকতে পারো, আমার একটু ছোট হয়ে গেল। তারপরে বাইরের দিকে কম্পাস দিয়ে গোল রাউন্ড করলাম, কম্পাস দিয়ে গোল রাউন্ড করলাম। কম্পাস দিয়ে করবা তাহলে সুন্দর হবে, কম্পাস দিয়ে করলাম সুন্দর হবে। এমনি হাত দিয়ে করতে গেলে দেখো একা বেঁকা হয়ে যাচ্ছে, তাই না? এই এদিকে তাকাও, মানে হাত দিয়ে করলে একা বেঁকা হবে। কম্পাস দিয়ে
কেন্দ্রবিন্দুতে ধরে এরকম গোল রাউন্ড করলে সুন্দর হবে। তারপরে এখানে হলো পুংকেশর গুলো আঁকলাম, এখানে হলো পুংকেশর গুলো আঁকলাম, পুংকেশর আঁকলাম, পুংকেশর আঁকলাম, আবার ধরো পুংকেশর আঁকলাম, এগুলো পুংকেশর, এই পুংকেশর আঁকলাম। তারপর আবারও কিন্তু একই কাজ করলাম, অর্থাৎ আবারও হচ্ছে কম্পাস দিয়ে চারপাশে আবার একটা দাগ দিলাম, অর্থাৎ হলো কম্পাস দিয়ে যদি করো তাহলে একবারে গোল রাউন্ড করে ফেলবো। তুমি গোল রাউন্ড করবা, গোল রাউন্ড করার পরে তারপরে হচ্ছে জায়গা জায়গা মুছে দিবা, মানে এটা হলো বৃদ্ধির জন্য। আমরা জানি একটা বাইরে একটা ভিতরে, তাহলে এটা একটু মুছে দিয়ে এটা ভিতরে করলাম, তারপর আবার মুছে দিলাম, তারপর এটা আবার বাইরে করলাম, তারপর এটা আবার ভিতরে করলাম, মুছে দিলাম, মানে একটা বাইরে একটা ভিতরে এইভাবে যেটা করা হয় আর কি। হ্যাঁ, তারপরে আবার কম্পাস দিয়ে গোটাটা বাইরের রাউন্ড আরো দুইটা রাউন্ড রাখবা। তারপরে বাইরের রাউন্ডে কিন্তু যে উপবৃত্তিগুলো আছে সেটা তো এরকম ভিতরে বাইরে না, এটা বইয়ের দিকে তাকাও, এটা এমনিতেই পারবা, ঠিক আছে? তাহলে এটা হলো ভিতর দিক থেকে আঁকবা আর কম্পাস দিয়ে আঁকবা, তাহলে দেখো খুব সহজেই হয়ে যাবে। হ্যাঁ, এটা কঠিন না। আসল পড়া হলো এখান থেকে, অর্থাৎ যেটা বোর্ড পরীক্ষায় সব থেকে আসে সেটা হলো এই যে দুইটা গোত্রের পুষ্প সংকেত, ব্যাখ্যা আর শনাক্তকারী বৈশিষ্ট্য। মানে বোর্ড পরীক্ষায় এটাই সব থেকে বেশি দেয়। কি কি দেয়? যে মালভিসি এবং কৈসি গোত্রের পুষ্প সংকেত, তারপরে ব্যাখ্যা আর হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য, বোর্ড পরীক্ষায় সব থেকে বেশি দেয়। তাহলে প্রথমে আমরা দেখি জবার কথা বলা হচ্ছে। জবা যেটা হচ্ছে গরম অনেকক্ষণ পরে আসতে হবে। আর এই সিনেমা আমরা বেশি ভালো লাগে আচ্ছা দেখো তাহলে আমাদের কারেন্ট ছিল না, না আজকে আবার বেশি পাওয়ারফুল দিলে তোমাদের ঠান্ডা লেগে যেতে পারে। আচ্ছা দেখো 5 মিনিটের মধ্যে ইয়ে হয়ে যাবে, আর যদি 5 মিনিটের মধ্যে ঠান্ডা না হয় তাহলে আমরা একটু বেশি সময় ধরে করবো, তাহলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ না, ভালো হবে না? আচ্ছা দেখো তাহলে মালভিসির পুষ্প সংকেত এগুলা পরীক্ষায় খুব বেশি আসে। মালভিসি প্রথমে হলো মালভিসির পুষ্প সংকেত, পুষ্প সংকেত। তবে একটু মনে রাখতে পারো দুইটা গ্রন্থ বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো পোয়েসি, মানে কি কি আসে পুষ্প সংকেত, তারপরে আসে ব্যাখ্যা, তারপর পুষ্প প্রতীক, মানে কি কি আসে আর পুষ্প প্রতীক যেগুলো বোর্ড পরীক্ষা আসে। হ্যাঁ, তারপর হলো শনাক্তকারী বৈশিষ্ট্য। 90% সময় এই কোশ্চেনই ঘুরে ঘুরে দেয়, শনাক্তকারী বৈশিষ্ট্য। মানে এখানে কোশ্চেন করলে এটা মাস দিবে। হ্যাঁ হ্যাঁ, বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব। তার মানে কি এই কয়টা থেকে কোশ্চেন বোর্ড পরীক্ষায় কম বেশি ঘুরিয়ে ফিরে এগুলাই দেয়। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে পুষ্প সংকেত লিখব। হ্যাঁ, তাহলে এখন প্রথমে আমরা মালভিসির পুষ্প সংকেত লিখব। মালভিসি তো মালভিসির তো মঞ্জুরিপত্র নাই, তাই না? সেজন্য মঞ্জুরিপত্র হবে না। তাহলে পুষ্প সংকেত হলো যে আমরা কিন্তু সাংকেতিক চিহ্ন ব্যবহার করব, তাই না? সাংকেতিক চিহ্ন ব্যবহার করব। সেই সাংকেতিক চিহ্ন কি? যে ফুলটা হলো বহুপদী সংখ্যা,
বহুপদী সমূহকে আমরা এভাবে দেখাই যে তার মানে এটাকে তুমি যেভাবেই কাটো, লম্ব অক্ষ বরাবর যেভাবেই কাটো না কেন, সববার সমান ভাগে ভাগ করা যাবে। সববার কি সমান ভাগে ভাগ করা যাবে, এটাই বোঝায় বহুপদী সমূহ। এটাকে বলা হয় বহুপদী সমূহ। তাহলে আমি সবচেয়ে এটাও লিখে ফেলি, বহুপদী সমূহ। যদিও নিচে লিখলাম প্রশ্ন সঙ্গে দেখে, তাহলে নিচে হলো ব্যাখ্যা দিতে আসে বহুপদী সমূহ। আচ্ছা, তারপরে হলো এই ফুলটা কি উভয় লিঙ্গিক। এই ফুলটা উভয় লিঙ্গিক, মানে এই ফুলের মধ্যে পুংকেশর আছে, স্ত্রীকেশর আছে। সেই চিহ্নের জন্য আমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করি, তাই না? এরকম একটা চিহ্ন ব্যবহার করি, এটা বোঝায় উভয় লিঙ্গিক। এটা দ্বারা বোঝায় যে এই ফুলে দুইটাই আছে, তাই না? অর্থাৎ এই ফুলের মধ্যে দুইটাই আছে। তো তোমরা তো আগে থেকে জানো যে এই চিহ্ন দ্বারা পুংকেশর বলে না, আর এই চিহ্ন দ্বারা স্ত্রীকেশর বলে। এটা মনে আছে, এটা হলো স্ত্রীকেশর, আর এটা কোনটা লিখলেন না? না না, ঠিকই আছে। বলো এটা মনে আছে কিনা, দীপু বলো তো কি মনে আছে কিনা। কি বলবো, এই চিহ্ন কেন পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বলেছি কিন্তু আগে। আমি গতদিন আসছিলাম, সেদিন ক্লাস নেইনি, আর তার আগের দিন আমি আসিনি, সেদিন ক্লাস নিয়েছি। সেদিন মনে হয় বলিনি না, আরো আগে বলেছি। কই বলেছি বলিনি? না না, না রাতে বলি। আচ্ছা আমি আমার মত বেন আমাদের আচ্ছা বলি যে এই চিহ্নটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয় কেন, যে গ্রিক ধর্মের একটা ধারণা আছে গ্রিসদের, যে তাদের একটা যুদ্ধের দেবতা আছে যে সব সময় একটা ঢাল আর বর্ষা নিয়ে যুদ্ধ করে বেড়ায়, একটা দেবতা তাদের ধারণা। তো সে যেহেতু পুরুষ আর সে যেহেতু বর্ষা আর ঢাল নিয়ে সবসময় থাকে, তো সেজন্য এই চিহ্নটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধারের তার নাম হলো কি সম্পর্ক তার নাম হলো মার্স। মার্স নামে একজন বলতে হচ্ছে দেবতা। কেন পুরুষের সাথে তুলনা কেন কারণ ও হলো পুরুষ, দেবতা কি পুরুষ, এবং সেই দেবতা যেহেতু পুরুষ তাই যত পুরুষ আছে সব পুরুষ ওই চিহ্ন ব্যবহার করতে হবে। ওই দেবতার কাছে একটা বর্ষা আর একটা ঢাল। এখনকার সময় যদি হতো তাহলে তো এলএমজি টেলএমজি অস্ত্র শস্ত্র এগুলা দিয়ে চিহ্নিত করতো। তখনকার সময় তো যুদ্ধের জন্য এগুলোই ছিল, তাই না? অথবা পারমাণবিক বোমা। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এমন কোন ভগবান বা ইয়া আছে, কি বললেন আপনি, দেবতা আছে যার যুদ্ধের জন্য ঢাল আর বর্ষা লাগে? ও তো হুকুম দিলেই হয়ে যাবে না? ওদের দেবতার ক্ষেত্রে হয়তো ওটা হুকুম না, নিজেরা মারামারি করে, এটা হতে পারে। আচ্ছা দেখো, আর এই চিহ্নটা স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা হয় কেন? এই চিহ্নটা স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা হয় কেন? এটাও ধারণা গ্রিসদের, যে তাদের একটা দেবী ছিল যে এতই সুন্দরী ছিল যে সারাক্ষণ হাতলযুক্ত আয়না দিয়ে নিজের চেহারা নিজেই দেখত। হাতলযুক্ত আয়না, তো যেহেতু সে নিজের চেহারা নিজে দেখতো এবং সে ছিল মেয়ে, তাই এই চিহ্ন মেয়ে দেখতে ব্যবহার করা হয়। বুঝতে পারছো? তার নাম ছিল ভেনাস। তার নাম ছিল ভেনাস। ভেনাস নামে একজন দেবী, যে হলো হাতলযুক্ত আয়না দিয়ে নিজের চেহারা নিজেই দেখতো। হ্যাঁ, এই জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। তাহলে এই পুরুষ, তাহলে এটা ভুল বানা, যেমন দীপু ভুলে গেছে কেন এটার শুনলাম না আজকে। না, ওই যে এটাকে তুমি স্ত্রী বলছিলে না, এই ভুলে গেছে কেন এর ব্যাখ্যা জানবা, তাই এখন ব্যাখ্যা জানলে এখন আশা করে ভুলবা না। কারণ এটা দেখলে বুঝলো যে বর্ষা, ছেলেরাই তো যুদ্ধ করে, সাংঘাতিক ব্যাখ্যা ছিল। ছেলেরাই তো যুদ্ধ করে, যদিও মেয়েরাও এখন করে, কিন্তু আগেকার সময় ছেলেরাই কাজ আমাদেরই। হ্যাঁ, ওই কাজটা আমাদেরই। না, ওই যে ডগ ফাইট নাকি, ডগ ফাইট স্যার বায়োলজিতে। হ্যাঁ, তাহলে এই চিহ্নটা কারণটা বোঝা গেল আশা করি। এখন বড় হওয়ার কথা, এটা দেখো আয়নার ফুল না, আর এই দেখো হাতল না, তাহলে এটাই হলো কারণ। হ্যাঁ, তাহলে এই ফুলটা হলো উভয় লিঙ্গিক। এরপরে দেখো ফুলটাতে উপবীতি আছে কি না আছে। আমরা জানি জবা ফুল, মালবেসী গোত্রের জবা যেটা, সেটাতে কিন্তু উপবীতি আছে। তাহলে আমরা লিখবো যে এরপরে যেটা লিখবো এটা তো মুছে দেব, উবি লিখবো, মানে উপবীতি। উবি মানে উপবীতি। তাহলে উপবীতি বিদ্যম এবং এর সংখ্যা কত? উবি 5 লেখা আছে। তাহলে উপবৃত্তাংশ, উপবৃত্তাংশ, বৃত্তাংশ 5টি, আবার লিখতে হবে মুক্ত। 5টি লিখতে হবে কি মুক্ত। মুক্ত মানে
কারোর সাথে লেগে নাই, কেউ কারোর সাথে লেগে নাই, এটাকে বলা হয় উপবৃত্তাংশ পাঁচটি মুক্ত। উপবৃত্তাংশ পাঁচটি মুক্ত। এরপরে আছে বি তে 5, বি গুলো আবার লেগে আছে একটার সাথে একটা। তাহলে আমি লিখবো যে বৃত্তাংশ পাঁচটি যুক্ত, কারণ কি একটার সাথে একটা লেগে আছে, বুঝতে পারছো? এরপরে আছে দ দিয়ে খালি, তারপর পুংকেশর অসংখ্য, এরকম, তারপর উপরে একটা দাগ এরকম। তো এই চিহ্ন দিয়ে কি কি বোঝায়? অনেক কিছু বোঝায়। দলে লিখতে হবে, দলে পাপড়ির সংখ্যা দলে পাপড়ির সংখ্যা 5টি। দলে পাপড়ি আমরা তো জানি জবা ফুল তো তোমরা সবাই দেখছো কম বেশি, পাপড়ি গুনে দেখো 5টি আছে, তাই না? বিধি কয়টা? ফুলকে তাহলে নিয়ে আসে না বলেন তো। হ্যাঁ, তোমরা একদিনও নিয়ে আসতে পারো না ফুল। মনে থাকে চলে আসে। স্যার এই সিটা অফ করে দেন না এই পাশে। রাস্তায় এত তাড়াতাড়ি? হ্যাঁ স্যার, অনেক ছাড়া যাচ্ছে। না কারণ বন্ধ হয়ে গেল। এত তাড়াতাড়ি না বলতে তাড়াতাড়ি কি আছে, আমাদের বডি হেলদি, আপনার বডি মোটা, পার্থক্য এটাই না? না তো ওইদিকে কারণ স্যার ঠান্ডা এখন গরম লাগতেছে, দুইটাই সেটা গরম। আচ্ছা দেখো এবার, তাহলে দলে পাপড়ির সংখ্যা 5টি মুক্ত, ব্র্যাকেট না থাকলে মুক্ত বলবো। তারপর বলবো যে পুংকেশর অসংখ্য মুক্ত যুক্ত, যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেট থাকলেই একটা সাথে একটা লেগে আছে এটা বোঝায় আর কি। হ্যাঁ, এরপর লিখতে হবে এবং দলের সাথে পুংকেশর, উপরে দাগ যেটা, এবং দলের সাথে পুংকেশর সংলগ্ন বা লেগে থাকে, দলের সাথে পুংকেশর সংলগ্ন অবস্থায় থাকে, এটা ব্যাখ্যাটা একটু বড়। সর্বশেষ আর একটা আছে, সেটা হলো এরকম গ দিয়ে নিচে একটা দাগ আর পাস এরকম ব্র্যাকেট দেয়া। কি হতে পারে এটা বলো তো? মানে গর্ভাশয় অধিগর্ভ, গর্ভাশয় অধিগর্ভ, গর্ভাশয় অধিগর্ভ এবং গর্ভপত্রের সংখ্যা 5টি যুক্ত। তো অধিগর্ভ মানে তো জানো যে যদি কোনো গর্ভাশয়ের, তাহলে এটা গর্ভাশয় হলো, গর্ভাশয়ের নিচের দিক থেকে যদি বীতি, নিচের দিক থেকে যদি পাপড়ি, নিচের দিক থেকে যদি পুংকেশর, গর্ভাশয়ের নিচের দিক থেকে যদি বের হয়, তাহলে সেটা অধিগর্ভ মানে গর্ভাশয় অধিপতি, গর্ভাশয় সিংহাসনে আছে এরকম একটা ব্যাপার, গর্ভাশয় অধিপতি সুপিরিয়র। হ্যাঁ, তো এটা হলো গর্ভাশয় অধিগর্ভ। আর যদি বলতো অধগর্ভ, তাহলে কিন্তু অধগর্ভ হলে কি হতো, যে লাভের পরিযুক্ত অধগর্ভ, তখন কিন্তু উপরে দাগ হতো এরকম, তাই না? তখন অধগর্ভ। হ্যাঁ, ব্র্যাকেট হচ্ছে এখন গর্ভপত্রের সংখ্যা 5টি যুক্ত। ব্র্যাকেট থাকা দ্বারা বোঝায় যে গর্ভপত্রগুলো একটার সাথে একটা লেগে আছে। হ্যাঁ, যেমন আমরা দেখতে পেলাম যে এরকম করে লেগে আছে, এইভাবে করে, এইভাবে একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা এভাবে লেগে থাকে। হ্যাঁ, এটা হলো গর্ভপত্রগুলো একটার সাথে একটা লেগে আছে, এই আর কি। ঠিক আছে, তাহলে এটা হলো পুষ্প সংকেত হলো। তাহলে পুষ্প সংকেতটাও মুখস্থ রাখতে হবে। শুধু পুষ্প সংকেত লিখবা 3 মার্ক পাবা, এত সোজা। পুষ্প সংকেত পরীক্ষায় আসে, পুষ্প সংকেত লিখলা 3 মার্ক পাবা। তাহলে এক লাইনে 3 মার্ক, এটা কত সোজা না? তাহলে এটা তো লেখার সময় খালি ফুলের দিকে খেয়াল করবা, ভুলে গেলে ওর কয়টা কি আছে না আছে,
তাই না? এখন যদি তোমার গরুর রচনা আসলে আমরা জানি না, গরু দেখছি, গরুর কি আছে না আছে লেখা যাবে না, ওরকম ফুলের দিকে তাকাবা আর লিখবা, তাকাবা আর লিখবা, তাই কি না? যেমন ওই যে বলা হচ্ছে 1 এবং 2 এ হলো গরুর রচনা আসছে, তো ওই প্রাইমারি স্কুলে একটা বাচ্চা গরুর রচনা লিখছে, গরু মাঠে ঘাস খাচ্ছে, গরুর দিকে তাকায় তাকায় লিখছে। আমি তো ওর এক বন্ধু বলছে স্যার নকল করতে হবে, নকল করতে, তো ভালো করে খুঁজে টুজে নকল খুঁজে পাচ্ছে না, বলছে কই নকল করছে, বলছে না স্যার নকল করছে, বলছে কিভাবে নকল করছে, তার জানলার পাশে নকল আছে, তো দেখছি যে জানলার পাশে গরু ঘাস খাচ্ছে, তো ওটাই তো নকল, ওটা দেখে দেখে লিখছে। তো আসলে না দেখলেও তো আমরা জানি, তাই না? জবা ফুল দেখনি এরকম তো কেউ নাই, সবাই তো দেখছে। আচ্ছা, এরপরে দেখো পয়েসি গোত্র, মানে ওই যে ধান গমের ক্ষেত্রে মূলত মালভেসি গোত্রের সরল বাংলা অর্থ, মালভেসির বাংলা কিন্তু আসলে ঝোপঝাড়, ঝোপঝাড়। হ্যাঁ, এরা অনেক বেশি শাখা প্রশাখা যুক্ত হয়, মানে গাছ তুলনায় খুব বড় হলো না, কিন্তু অনেক বেশি শাখা প্রশাখা হয়, এই জন্য এর বাংলা অর্থ ঝোপঝাড়। আচ্ছা দেখো, এটা হচ্ছে পরীক্ষাতে এই পুষ্প সংকেত, শুধু পুষ্প সংকেত আসছিল ঢাকা বোর্ডে 23 সালে 4 মার্কের, মানে পুষ্প সংকেত লিখবা 4 মার্ক পাবা, মানে এক লাইনে 4 মার্ক। কত সোজা। না, ব্যাখ্যা যদি না চাই তাহলে দিতে হবে না, ব্যাখ্যা চাইতেও পারে তাহলে দিতে হবে। এটা হলো শুধু আসছিল পুষ্প সংকেত, তাই 4 মার্ক। তারপরে হলো বরিশাল বোর্ডেও আসছে, না মালভেসির ক্ষেত্রে। হ্যাঁ, আর দেখো তারপরে আসছে বরিশাল বোর্ড 21 সালে, এটা হলো শুধু পুষ্প সংকেত, এটা গয়ের জন্য, মানে 3 মার্ক। আর কুমিল্লা বোর্ডে ব্যাখ্যা, শুধু ব্যাখ্যা আসছিল গয়ের জন্য, শুধু ব্যাখ্যা গয়ের জন্য। ওই যে ব্যাখ্যা মানে এইগুলা লিখবা যে কোনটা কয়টা কি কি থাকে, এটা হলো ব্যাখ্যা। সংকেত লাগবে না, না, সংকেত দেওয়া লাগবে না। সংকেত শুধু ব্যাখ্যা বললে ব্যাখ্যা, আর যদি বলে দুইটি একসাথে, যেমন বরিশাল বোর্ডে সংকেত এবং ব্যাখ্যা একসাথে আসছে 21 সালে, যদি শুধু সংকেত বলে সংকেত দিতে হবে। হ্যাঁ, এই। আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি পয়েসি গোত্র। পয়েসির সরল বাংলা অর্থ লম্বা ঘাস, লম্বা ঘাস। হ্যাঁ, ঘাস জাতীয় উদ্ভিদের মধ্যে পড়ে এরা। তো এই পয়েসি গোত্র সাধারণত একবীজপত্রী উদ্ভিদেই হয়ে থাকে, পয়েসি গোত্রগুলো একবীজপত্রী উদ্ভিদের মধ্যে হয়ে থাকে। তো পয়েসি গোত্রের আমরা কিন্তু পড়েছি, স্পাইকলেট ফুল পড়েছিলাম, তখন আমরা জেনেছি। তো পয়েসি গোত্রের ক্ষেত্রে কি কি বিষয়গুলো, তাহলে পয়েসির ক্ষেত্রে এই বহুপদী সমূহ এগুলো আমরা লিখবো না, এগুলো তো নাই। বহুপদী সমূহ, একে বহুপদী সমূহ বলা যাবে না। তাহলে এটা আমরা লিখবো হলো, এদের মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র আছে, এটা এক প্রতি সম হবে আর কি। তাহলে মপা দিয়ে শুরু হবে, এক প্রতি সমান। হ্যাঁ এক প্রতি সম মানে একবার সমান ভাগে ভাগ করা যাবে। তাহলে প্রথমে মপ আছে, দেখো মপ, তাই না? মপ মানে মঞ্জুরি পত্র বিদ্যমান, মঞ্জুরি পত্র বিদ্যমান, এটা লিখতে হবে। তারপরে উমপ, উম, হ্যাঁ উপমঞ্জুরি পত্র বিদ্যমান, উপমঞ্জুরি পত্র বিদ্যমান। তারপরে আছে যে এরা হলো এক প্রতি সংখ্যা, মানে এদেরকে একবার সমান ভাগে ভাগ করা যায়, তাই না? তাহলে এক প্রতি সম, এটা দুই রকম ভাবে লেখা যায়, তুমি সরাসরি এইভাবে দিতে পারো, আবার এইভাবে বিসর্গ দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, বিসর্গ মানে এইভাবে করে এরকম আর কি করে দেওয়া যায়। হ্যাঁ, তাহলে যেভাবে খুশি, কিছুটা খ্রিস্টানদের ইয়ার মতো, এটা এক প্রতি সময় শুধু বুঝাবে। হ্যাঁ এক প্রতি সম দুই রকম ভাবে দেওয়া যায়। যদি দুই প্রতি সময় হয় সম্ভব না, দুই প্রতি সমকে বহু প্রতি সমান মধ্যেই মানে সাইনটা লাগবে না। না, ওটা সাইন দেওয়া যাবে না। এক প্রতি সমান একবার সমান ভাবে ভাগ করা যায়, একবার সমান ভাবে ভাগ করা যায়, এটা হলো এক প্রতি সম, এক প্রতি সম, একবার সমান ভাগে ভাগ করা যায়। এরপরে এদের তো ওরকম দল দল বা পাপড়ি ওইভাবে থাকে না, এদের হচ্ছে দল বা পাপড়ির মধ্যে, পাপড়ি বা বিতির মধ্যে যে কোনো একটা থাকে, পাপড়ি বা বিতির মধ্যে যে কোনো একটা থাকে, ওদেরকে বলা হয় পুষ্পপুট, ওদেরকে বলা হয় পুষ্পপুট। এর আরেকটা আছে যে পেরিয়ান্ট বলা হয় পুষ্পপুট। তাহলে এখানে আমরা লিখবো সরাসরি পু দিব, পু মানে পুষ্পপুট, পুংবেশন না, পু, পুষ্পপুট কোনটা বলছি, শুধু পু, পুংবেশন না, পু দুই, পু মানে পুষ্পপুট। পুষ্পপুট মানে কি,
যে যখন কোনো ফুলে বীতি বা পাপড়ি যে কোনো একটা থাকবে, কোনো ফুলে বীতি বা পাপড়ি যে কোনো একটা, পেঁয়াজ রসুন ধান গম এগুলো ফুলে থাকে, তো ওটাকে তুমি বীতিও বলতে পারতো না আবার পাপড়িও বলতে পারতো না, এরকম যখন সমস্যা। বীতি করলেও ভুল হয়, আবার পাপড়ি করলেও হ্যাঁ, না একসাথে না, একটা জিনিস কিন্তু দুটার মাঝামাঝি চেহারা, দুটার মাঝামাঝি চেহারা, যেমন যে হিজড়া বলা হয়, তাই না, ছেলে মেয়ের একটা, তো এরকম যখন অবস্থা চিহ্নিত করা যাচ্ছে না কোনটা বীতি বা এটা পাপড়ি বোঝা যাচ্ছে না, এরকম যখন হয় তখন একটা আলাদা নাম করা হয়েছে যে পুষ্পপুট। ইংলিশে হলো পেরিয়েন্থ। পেরিয়েন্থের বাংলা অর্থ কি? পেরি মানে চারপাশ, এন্থ মানে অ্যান্থার, মানে এর উপরেই পুংকেশর থাকে, এর উপরে পুংকেশর থাকে, এই জন্য এর নাম করা হয়েছে পেরিয়েন্থ, এর নাম করা হয়েছে পেরিয়েন্থ। বুঝা গেল কি? হ্যাঁ, তাহলে পুষ্পপুট, পুষ্পপুট মানে কি? ফুল রাখা, পুষ্পপুট মানে ফুল রাখা, এর উপরে ফুলের আসল অংশ থাকে, পুংকেশর স্ত্রীকেশর থাকে আসল অংশ, যেটা দিয়ে নিষেক্রিয়া ঘটবে, ওটাই হলো আসল অংশ। হ্যাঁ, তো এই জন্য এটাকে বলা হচ্ছে পুষ্পপুট। বুঝা গেল? তাহলে এই পুষ্পপুট দুইটা আছে, পুষ্পপুট তো দুইটা না, পুষ্পপুটের সদস্যকে বলা হয় টেপাল, তাহলে লিখবো পুষ্পপুট বিদ্যমান, পুষ্পপুট, পুষ্পপুট বিদ্যমান, পুষ্পপুট বিদ্যমান ও পুষ্পপুটে টেপালের সংখ্যা, টেপালের সংখ্যা 2, পুষ্পপুটের টেপালের সংখ্যা 2, পুষ্পপুটের এক একটা সদস্যকে বলা হয় টেপাল, এক বচন আর কি। তাহলে এবার দেখো পুংকেশরের কথা হচ্ছে। হ্যাঁ, পুংকেশর কিন্তু আমার অনুসার দিতে হবে, পুংকেশর 3 যোগ 3, এর মানে হলো পুংকেশর 6টি, পুংকেশর 6টি, উভয় দিকে 3টি করে, উভয় দিকে 3টি করে, উভয় দিকে 3টি করে, 3টি করে, উভয় দিকে 3টি করে। আমি ভেঙে ভেঙে লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, বই কিন্তু আছে, হ্যাঁ, বইটা লিখলেও হবে, তোমরা যখন লিখবে তখন কমা দিয়ে দিয়ে লিখবা, তখন কিন্তু ইজিকালি লিখবে না, আমি হলো দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, ভেঙে ভেঙে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু লেখার সময় কমা দিয়ে দিই, উপরে থাকলেও যদি একসাথে দুটো আসে, পুষ্প সংকেত ব্যাখ্যা, পুষ্প সংকেত লিখে নিচে হলো ব্যাখ্যা। যেমন ধরো যে প্রথমে আমরা শুরু করলাম, লিখবে যে মন্দিরপত্র ও কুমন্দিরপত্র বিদ্যমান, এইভাবে ফুলটি এক প্রতিসম, ফুলে পুষ্পপুট বিদ্যমান, তাতে টেপালের সংখ্যা 2টি, এইভাবে লিখবে কমা দিয়ে দিই। হ্যাঁ, এখন হলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি বোঝার সুবিধা জন্য। ও বুঝলি, কমা দিয়ে, ওই যে বইয়ে যেমন কমা দিয়ে আছে না, দেখো ব্যাখ্যা, বইয়ে দেখো ব্যাখ্যা একসাথে লিখো। হ্যাঁ, ও 4 চোখে তো, হ্যাঁ দেখো তুমি 4 চোখে দেখতে পাচ্ছ না, ওরা কিন্তু 2 চোখে দেখেছে। সাপের নজর তীক্ষ্ণ হয়। কি রতনের রতন চিনে। তাও ঠিক। আচ্ছা, তাহলে হচ্ছে এখন উভয় দিকে 3টি করে কেন? যে ফুলের পুংকেশর এমন ভাবে আছে, একদিকে 3টা থাকলে অপর দিকে 3টা থাকে, এইটাই হলো উভয় দিকে 3টি করে থাকে। পূর্ব দিকে 3টা এখানে থাকে, তাহলে বলছে দুই বৃত্তের সূচিত, মানে ওটাই উভয় দিকে। হ্যাঁ হ্যাঁ, ওটাই উভয় দিকে। তারপরে বলছে সর্বশেষ, এ দেখো গর্ভাশয় দিয়ে নিচে দাগ, তাহলে কি গর্ভাশয় অধিগর্ভ, কিন্তু সেখানে একটাই চেম্বার, একটাই প্রকোষ্ঠ বা গর্ভপাত্র একটি, এবং হচ্ছে একটা জিনিসের তো আর যুক্ত মুক্ত এগুলা বলার দরকার নাই। হ্যাঁ, তো এই জন্য শুধু একটা জিনিসের আর কি যুক্ত হবে, একটা তো আর যুক্ত হয় না, তাই না? গর্ভাশয় অধিগর্ভ এটা লিখলেই হয়ে গেল। মুক্ত লেখা আছে, মুক্ত লেখাটা উচিত হয়নি, একটা জিনিসে মুক্ত বলে কিছু হয় না। হ্যাঁ, ওটা লেখার দরকার নাই। তাহলে এই হচ্ছে ব্যাখ্যা। বইয়ে যখন দিয়েছে তখন আর কাটার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এই নিয়ে বুঝো যে তোমার যখন হলো 2-3টা থাকে তখন লেগে আছে কি না লেগে আছে, তখন সেক্ষেত্রে যুক্ত কথা ব্যবহার হয়, একটা জিনিসের ক্ষেত্রে এই কথা ব্যবহার হয় না। পুষ্প সংকেতের পাশে যেটা ব্র্যাকেট দিয়ে লেখা আছে, ওটা কি লেখা লাগবে না লেখা লাগবে? ব্র্যাকেট দিয়ে কি লেখা আছে? ইংলিশে ও আচ্ছা, না বাংলাতেই লিখবা, এই অ্যাপিক্যালিক্স করলা, হ্যাঁ
ক্যালিক্স, অ্যান্ডোসিয়াম, গুয়ানোসিয়াম এগুলো আর কি। হ্যাঁ, এটা দরকার নেই। আচ্ছা, এবার আমরা চলে আসি মাতৃ অক্ষ কাকে বলে। এটা আচ্ছা, নিচেরটা আসছে বোর্ড পরীক্ষায়, দেখো চট্টগ্রাম বোর্ডে শুধু ব্যাখ্যা, এটা আবার একটু অল্প মার্কের ক্ষয়ের জন্য আসছিল। 2 লাইনে খ, এটা ঠিক করেনি। অন্যান্য বোর্ডে ঘয়ের জন্য দিয়েছে, আর এরা খালি ক্ষয়ের জন্য দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে মাতৃ অক্ষ কাকে বলে, এটাও কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়ে রাখতে হবে। মাতৃ অক্ষ কাকে বলে, বুঝতে পারছো? তো মাতৃ অক্ষ হচ্ছে যেখান থেকে ফুল আসলে হয়, যে অক্ষ থেকে ফুল হয়। মনে করো এটা একটা গাছ, এখানে মনে করো পাতা, তো এখানকার টিস্যুগুলা রূপান্তরিত হয়ে এখানে কিন্তু ফুল সৃষ্টি করে। এখানকার টিস্যুগুলা রূপান্তরিত হয়ে ফুল সৃষ্টি করে, এখানে যে টিস্যুগুলা থাকে। তাহলে এই টিস্যুটাই হলো মাতৃ অক্ষ। এই টিস্যুটা কি? মাতৃ অক্ষ। হ্যাঁ, মাতৃ অক্ষ মানে মাতা অক্ষ। অক্ষ মানে অ্যাক্সিস, মানে দেখো পাতা আর গাছ ডাল এর ঠিক মিডল পয়েন্ট, এই অর্থ অক্ষ। মিডল জায়গাটা আমরা অক্ষ বলি না, ধরো যে এইটা মিডল পয়েন্ট, এটা আমরা অক্ষ বলি। মিডল পয়েন্ট, হ্যাঁ, মিডল পয়েন্টকে অক্ষ বলা হয়, অ্যাক্সিস অক্ষ। তাহলে এটা দেখো যে এই পাতা ডাল এর ঠিক মিডল পয়েন্ট, ওই জন্য ওই মিডল পয়েন্ট থেকে ফুলটা হচ্ছে। ওই মিডল পয়েন্ট যেখানকার টিস্যুগুলো ফুল সৃষ্টি করছে, সেই টিস্যুটারই নাম হলো মাতৃ অক্ষ, বুঝতে পারছো? মাতৃ অক্ষ কিন্তু দেখো ওই যে উপরে দেখো ছবিতে মাতৃ অক্ষ দিতে হয়। এই দেখো ফুলের মাথার উপরে তো মাতৃ অক্ষ আসলে বাস্তবে হয় না, এটা একটা কাল্পনিক চিত্র। দেখো যে মালবেসির উপরে দেখো কি আছে, একটা মাতৃ অক্ষ দেওয়া আছে না? হ্যাঁ, তাহলে মাতৃ অক্ষ কাকে বলে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বো। এরপরে দেখো একবীজপত্রীর উদ্ভিদের গোত্র পরিচিতি, তার মধ্যে পোয়েসি। পোয়েসির পূর্ব নাম, এটা কিন্তু অনেক সময় আসে বোর্ড পরীক্ষায়। হ্যাঁ, পোয়েসির পূর্ব নাম কি? গ্রামিনী। এই দেখো লেখা আছে গোত্র পোয়েসি, তারপরে লেখা আছে গ্রামিনী, পাইছো? গ্রামিনী, এটা কিন্তু আসে পরীক্ষায়। গ্রামিনীর সরল বাংলা অর্থ মুথা ঘাস। হ্যাঁ, মুথা ঘাস। মুথা মানে বড় বড় ঘাস, বড় বড় ঘাস। হ্যাঁ, বড় বড় ঘাসটা এ খায় না, এরা গরু ছাগল খায় বড় বড় ঘাস, টান দিলে উঠে অনেক সময়। ওই কুরবানির ছাগল টাগলকে তোমরা খাওয়াও না? কুরবানির ছাগলকে না, খাওয়াতে ভালো লাগে, মানে তোমার হচ্ছে যে ওই কুরবানির আচ্ছা, তাহলে এবার দেখো যে ট্রাইমেরাস ফুল একটা আছে, এটা কিন্তু পুষ্প ট্রাইমেরাস, এটা রাজশাহী বোর্ড 23 সালে ক্ষয়ের জন্য আসছিল যে ট্রাইমেরাস ফুল কাকে বলে এইভাবে। হ্যাঁ, তাহলে পুষ্প পুত্রবেশের 3 ব্যয়ের গণিতক দেখা যাচ্ছে, উপবৃত্তি 3টা, বৃত্তি 6টা, তারপরে পুংকেশর 9টা, এরকম হতে পারে, মানে সবগুলাই সেম সেম এরকমও হতে পারে। এরকম হলে এটাকে ট্রাইমেরাস বলে, মানে 3 এর গুণিতক হচ্ছে তখন এটা। এটা হলো একবীজপত্রীর 4 নম্বর পয়েন্টে দেখো আছে। হ্যাঁ, এটা আগে ছিল। আচ্ছা, এরপরে দেখো যে পৈশিকে ঘাস জাতীয় উদ্ভিদ বলা হয়, এটা তুমি মনে রাখবা। তারপর হলো বাংলাদেশে এই গোত্রে 113টি গণ আর হচ্ছে 285টি প্রজাতি পাওয়া যায়। এমসিকিউর জন্য মনে রাখবা। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখান থেকে আসছে, স্পাইকলেট ফুলের এখানে একটা কোশ্চেন আসছিল যে হ্যাঁ পারোনি। আচ্ছা, লুডিকিউল, তোমার তো হয়নি ক্লাস তখন। লুডিকিউল কি, এই কোশ্চেনটা আসছিল দিনাজপুর বোর্ড 23 সালে। লুডিকিউল কি? ও, এটা এই দেখো ছবির মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, পুষ্পপুট আর লুডিকিউল একই কথা। হ্যাঁ, এটা তো বলেছি, এই লুডিকিউল আর পুষ্পটা কি, এটা আসলে দিনাজপুর 23 সালে। আচ্ছা, স্পাইকলেট ফুল বোর্ড পরীক্ষা না আসলেও এই ছবিটা একটু প্র্যাকটিস করে রাখা ভালো। হ্যাঁ, স্পাইকলেট ফুল, এটা তো আমরা আগে শিখছি। হ্যাঁ বলো। স্পাইকলেট, স্পাইকলেট বলতে লেট মানে কি, ওই যে লিপলেট বলি না, তার মানে কি ছোট ছোট সাইজের যে স্পাইক। হ্যাঁ, সাইজটা এই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখো যে ছবিটা সহজ। প্রথমে এটা এর আগে বুঝাইছিলাম গ্লুম 1, তাই না? 0 গ্লুম। সাধারণত গ্লুম মানে কি মঞ্জুরি পত্র,
গ্লুম হলো এক ধরনের মঞ্জুরি পত্র, তবে এটা একটু শুষ্ক, এটাই হলো পার্থক্য। তারপরে বাম দিকে হলো গ্লুম 2, এখানেও ফুল নাই, কিন্তু যেটা হলো পুষ্পগ্লুম বা মঞ্জুরিপত্র বা লেমা, সেখান থেকে ফুল শুরু হলো, তাই এর নাম হলো, এটাকে আর শূন্য গ্লুম বললাম না। এরপরে উপরের দিকে যদি মঞ্জুরিপত্র মতো আরেকটা কিছু থাকে তাকে বলা হয় উপমঞ্জুরিপত্র বা পেরিয়া। জিনিসটা কি? হ্যাঁ বলো। গ্লুম জিনিসটা কি করে? ও গ্লুম আর মঞ্জুরিপত্র, হ্যাঁ একই, পার্থক্য হলো একটাই, যে বুঝে আমরা মঞ্জুরিপত্র কি জেনেছি, আমের ফুল হওয়ার আগে ছোট ছোট পাতার মতো একটা দেখা যায়, যেখানে আমের ফুল হবে, মুকুল হবে, দেখেছ? দেখো, মানে একটু গাছ টাছের দিকে তাকাতে হবে, হ্যাঁ, না তাকালে কেমন করে হবে, তাই না? কারণ আম গাছ কিন্তু এমন না যে এটা আমরা দেখতেই পাই না। চীনের মানুষ হলে এক কথা, চীনে যেমন আম রপ্তানি, হ্যাঁ, তো এর জন্য তাকাতে হবে গাছ টাছ দিকে। গাছ যাচ্ছ, একটা পাতা ছিঁড়ে ধরো দেখলা যে এর মধ্যে শিরা বিন্যাস কেমন, হ্যাঁ, তারপর তুমি দেখবা যে এই গাছটা কি শাখা পোশাকা যুক্ত কিনা। যদি দেখো শাখা পোশাকা যুক্ত, তাহলে প্রথমে ধরে নেবে না দ্বিবীজপত্রী গাছ। তখন তুমি চিন্তা করবে, আচ্ছা দ্বিবীজপত্রী গাছে জেনেছিলাম যে শিরা কি হয়, জালিকাকার হয়, আচ্ছা দেখি তো জালিকাকার শিরা কিনা। তখন সূর্যের আলোতে ধরবে, ধরে দেখবে কি জালিকাকার শিরা বিন্যাস, তোমার শিরা হয়ে গেল প্র্যাকটিক্যাল। ওই তো ভিতরে পাতার মধ্যে যে পাতার মধ্যে সূর্যের আলোতে দিলে জালের মতো থাকে না, ওইটাই। এবং পাশাপাশি তোমার সওয়াবও হবে, কারণ হলো বলা হচ্ছে আল্লাহর কোনো সৃষ্টি নেই, কেউ যদি ভাবে আর কি যে 1 ঘন্টা ভাবলে তার হলো 60 বছরের নকলে বলতে সওয়াব হয়। তাহলে 1 মিনিট ভাবলে 1 বছরের হচ্ছে, তাই না? একটা পাতা শিরা নিয়ে 1 মিনিট তো ভাবাই যাবে, তাহলে 1 বছরের হচ্ছে, তাই কি না? তাহলে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবলে ওটা এত নেকি, আল্লাহর সৃষ্টি নিয়ে, বুঝতে পারছো? এই জন্য বিজ্ঞান পড়লে সওয়াব আছে, নেকি আছে, আর্টস পড়লে নেকি নেই। কারণ তোমার ভাবনা চিন্তা করতে হচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য তুলনামূলকভাবে সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু বেশি ধার্মিক হয়, হ্যাঁ, কারণ আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে। ধরো যে যখন ফিজিক্স পড়ছে তখন সেখানে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা লাগে, অনেক আলোক রশ্মি আমরা দেখতে পাই না, তখন জানি ফেরেশতাও তো দেখতে পাই না, ফেরেশতা আলোক তৈরি, এটা বলা হয়েছে, হ্যাঁ, দেখতে পাই না তো, তাই না? শক্তির কোনো সৃষ্টি নাই, ধ্বংস নাই। আরে আল্লাহ তো একই কথা বলছে, আল্লাহ কখনো জন্ম হয়নি, কখনো মরবেও না। তা আল্লাহ তো বলছে আল্লাহ কাদির, মানে আল্লাহ হলো মহাশক্তি, কোরআনে আছে। ও তার মানে আল্লাহ তো মহাশক্তি, তাহলে আল্লাহ কিভাবে সৃষ্টি হবে, আল্লাহ কেন মরবে, কারণ তিনি তো একটা শক্তি। তাহলে এইভাবে করে কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা কি করে, ওই সৃষ্টি করতে চায়, স্রষ্টাকে খুঁজে পায়, হ্যাঁ। এই জন্য দেখবা যে ডিএমসি বা আরএমসির স্টুডেন্টরা কিন্তু অনেক ধার্মিক হয়, তারপরে বুয়েটের স্টুডেন্টরাও ধার্মিক হয়, হ্যাঁ। যারা সায়েন্সে পড়ে তারা বেশি ধার্মিক হয়, ওই আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে যায়, স্রষ্টাকে খুঁজে পায়, বুঝতে পারছো? তো তুমি যদি একটা পাতার কথা চিন্তা করো, পাতার মধ্যে এত সুন্দর জাল কি করলো, একা একা এত সুন্দর জাল কিভাবে হলো, এরকম তোমার মাথার মধ্যে চিন্তা আসে না? এই আর কি। আচ্ছা, তাহলে এই ফুলটা তাও আঁকবা, স্পাইকলেট ফুলটা, হ্যাঁ, লটিকুল তো চিনেছো, হ্যাঁ, এটা সিকিউরে দিলেও দিতে পারে, হ্যাঁ, এটা সিকিউ হিসেবে, হ্যাঁ, চিত্রটা স্পাইকলেট ফুল, এটা সহজ, কঠিন না। এবার দেখো শনাক্তকারী বৈশিষ্ট্য, তাহলে প্রথমে হলো পরিচিত শনাক্তকারী বৈশিষ্ট্য। বলো শনাক্তকারী বৈশিষ্ট্য বলতে যে শব্দগুলো বুঝবা না, যেমন আছে যে 2 নম্বরে, হ্যাঁ, পত্রমূল কাণ্ডবিষ্ট এবং পাতা লিগুল বিশিষ্ট। জিনিসটা কি? তুমি যদি ভুট্টার কখনো গাছ দেখে থাকো, ভুট্টাতে দেখবা যে এরকম একটা ভুট্টার ক্ষেত্রে, হ্যাঁ, ভালো বোঝা যায় কিছু ধান বা গমেও আছে, কিন্তু ভুট্টাতে